বিগত 10 বছর চাকরির পেছনে ছোটার পর এই সবে চাকরিটা লেগেছে, তাও আবার পোস্টমাস্টারের চাকরি, আর সেটা একদম প্রত্যন্ত এক গ্রামে। গ্রামের নাম সিন্দরি, পুরুলিয়া জেলায় অবস্থিত। একদম গ্রামীণ পরিবেশ। জায়গাটা ঝাড়খণ্ড বর্ডারের কিছুটা কাছে। এই গ্রামেই আমি এক অদ্ভুত ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছিলাম, আর সেই ঘটনাই আজ আমি তোমাদেরকে বলবো। ঘটনাটা আজ থেকে বছর 2 আগে। সিন্দরি বাসস্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছিল। বাস থেকে নেমে এদিক ওদিক তাকালাম। দেখলাম অদূরে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। আমার ঠিকানায় পৌঁছতে এখনো খানিকটা রাস্তা যেতে হবে রিক্সা করে, তাই কিছু না ভেবে আমি উঠে পড়লাম। রিক্সা চলতে শুরু করলো। আমি বললাম, আচ্ছা কাকা, এখান থেকে সিন্দরি পোস্ট অফিসটা কত দূর? বেশি দূর নয় বাবু, ওই 8 ঘন্টার মতন রাস্তা, এক্ষুনি পৌঁছে যাব বাবু। আচ্ছা ঠিক আছে কাকা, সাবধানে চলুন। একটা কথা কইব বাবু, কিছু যদি মনে না করেন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, কি কথা? কইছিলাম বাবু, আপনাকে তো দেখে মনে হইতেছে আপনি শহুরে মানুষ। হঠাৎ করে এই 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 পুরো গ্রামে আইতে গেলেন কেন? আসলে কাকা, এই গ্রামে যে পোস্ট অফিস আছে, ওই পোস্ট অফিসে আমি নতুন পোস্টমাস্টারের চাকরি পেয়েছি, তাই এই গ্রামে আসা। আপনি গ্রামের নতুন পোস্টমাস্টার? কি আনন্দ আমাদের। ছোট মুখে দুটি বড় কথা কই বাবু, আর তো 2টি মাস শীত রয়েছে। এই 2টি মাস না হয় নাই বা থাকলেন এই পোড়া গ্রামে। বাড়ি ফিরা যান বাবু, বাড়ি ফিরা যান। না না কাকা, তাই আবার হয় নাকি? নতুন চাকরি, এখন আবার ছুটি নেওয়া যায় নাকি? সমস্যা হয়ে যাবে যে। কিন্তু আপনি আমাকে চলে যেতে কেন বলছেন? পালিয়ে যাওয়ার যদি উপায় থাকতো তাহলে গ্রাম ছেড়ে আমরা সবাই কবে পালিয়ে যেতাম, কিন্তু কি আর করুম, এই গ্রামেই মরতে হবে আমাদের সবাইকে। কেন গো কাকা, কি হয়েছে এই গ্রামে? কিছু রোগ টোগ ছড়িয়েছে নাকি? না না, কোনো রোগ টোগ ছড়ায়নি বাবু। হয়েছে কি বাবু, এই যে বাবু, আইসা গেছি আপনার পোস্ট অফিস। আমি রিক্সা থেকে নামলাম। বাবু, পাশেই আমাদের মাছা আছে, সেইখানে বসে আমরা সবাই আড্ডা মারি ওই ওই সন্ধ্যের দিকটায়। আসবেন, গল্প হবে, আর না হয় পুরো ঘটনাটা ওইখানেই শুনবেন। এই যে বিশু খুড়ো, ইনি হইলেন আমাদের গ্রামের নতুন পোস্টমাস্টার। সবকিছু ঠিকঠাক বুঝিয়ে দিও, আমি চলি। এই কথা বলে সেই রিক্সাওয়ালা সেখান থেকে চলে যায়। আর বিশু খুড়ো আমাকে পোস্ট অফিসের ভেতরে নিয়ে যায়। খুড়ো এই পোস্ট অফিসের দেখভাল করে। খুড়ো বললেন, বলছিলাম বাবু, আপনার এইখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, তেমন কোনো অসুবিধা হয়নি, তবে গ্রাম্য এলাকা, রাস্তাঘাটে একটু ধকল হয়েছে, ওই আর কি। তবে আপনি আমাকে বাবু বলবেন না, আপনি আমার বাবার বয়সী, আমাকে শ্যামল বলেই ডাকবেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই ডাকবো। বলছি, এই যে এইটা পোস্ট অফিস, আর পাশের ঘরটা শোবার ঘর, আর তার পাশে একটা রান্নাঘর আর বাথরুম আছে। আজকের মতন খাবার দাবারের ব্যবস্থাও করা আছে, কালকে না হয় একটু বাজার টাজার করে দেব। আর বলছি, পাশেই আমাদের মাচা আছে, গ্রামের মানুষ এসে গল্প সল্প করে, যাবেন নাকি একটু? না না কাকা, আজকে যাব না, শরীরটা ভালো লাগছে না, কালকে না হয় যাব একটু আড্ডা মারতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছি, আর একটা কথা, রাতে যত যাই হয়ে যাক বাইরে বেরোবেন না, আর যদি বেরোতে হয় হ্যারিকেনটা নিয়ে বেরোবেন। কেন কাকা, কি হয়েছে? ওই রিক্সাওয়ালাও এই কথা বলেছিলেন, আর আপনিও বলছেন, ব্যাপারটা কি? কাল সব খুলে বলবো বাবা, আজকে আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। শুধু আমার কথাগুলো মাথায় রাখবেন, তাহলেই হবে। এই বলে বিশু খুড়ো চলে গেলেন।
কিন্তু গ্রামে কি হচ্ছে, কি ঘটে চলেছে, সেই বিষয়ে কোনো আলোকপাতই করলেন না বিশু খুড়ো। রাত তখন 8টা, আর তখনই গ্রামের রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে উঠেছে। গ্রামের দিকে এটাই একটা গুণ, সন্ধ্যা নামার পরেই গ্রামের রাস্তাঘাট যেন শ্মশান হয়ে যায়। যথারীতি আমার জন্য বিশু খুড়ো রাতের খাবার দাবার জোগাড় করে রেখেছিলেন। রাতের খাবার খেয়ে আমি শুয়ে পড়লাম। রাস্তাঘাটের জার্নি অনেকটাই হয়েছিল, তাই ঘুম আসতে বেশি দেরি হয়নি। রাত তখন প্রায় 1টা কিংবা 2টো। অনেক মানুষের হইহট্টগোলে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বিছানার ওপর উঠে ভালো করে শুনলাম। দেখলাম কারা যেন চিৎকার করছে, কাউকে ডাকাডাকি করছে। আমি জানালা খুলে দেখতে লাগলাম, কিন্তু বাইরে যাবার সাহস পাচ্ছিলাম না। দূর থেকে ভেসে আসছে একটা কথা, কই গো তুমি দাঁড়িয়ে যাও, আমার কথা শোনো, কোথায় যাচ্ছ তুমি? জানালার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম অনেক দূরে মাঠের মাঝখান দিয়ে কিছু মানুষ হই হট্টগোল করতে করতে ছুটে চলেছে। তারা যেন কারোর পেছন পেছন কাউকে ডাকতে ডাকতে এগিয়ে চলেছে। শুধু নজরে এলো কিছু মিটিমিটি আলো এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে, আর কাউকে চিৎকার করে ডেকে চলেছে সমানভাবে। ধীরে ধীরে শব্দটা দূরে কোথাও মিলিয়ে গেল। নানান দুশ্চিন্তায় সেদিনের রাতটা কেটে গেল। আমি সকাল হতেই বেরিয়ে পড়লাম গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে। কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম এক জায়গায় গ্রামের মানুষ জড়ো হয়েছে। আমার কি সর্বনাশী হলো গো, এখন আমি কি নিয়ে বাঁচবো? আমাদের সবাইকে অনাথ করে তুমি কোথায় চলে গেলে? তোমার ছেলেটা তো অনাথ হয়ে গেল যে। ওই ভুলো ভূতার কুতো মেয়ের সিথি সিঁদুর কিনে নিবে। কুতো ছিলে আর বাপ হারা হবে গো। কি হয়েছে কাকা এখানে? আর এইভাবে কে খুন করলো লোকটিকে? পুলিশকে খবর দেওয়া হয়েছে? পুলিশকে খবর দিয়ে আর কি হবে, এই ঘটনা আমাদের গ্রামে প্রায় লেগে থাকে। মানে কি বলছো কাকা? প্রায় এই ঘটনা লেগে থাকে, এই কথার মানে কি? শ্যামল, তুমি শহুরে মানুষ, আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না। প্রতি বছর শীত আসার সাথে সাথেই এই গ্রামে নেমে আসে ভুলো ভূতের প্রকোপ। ধুর, এটা হয় নাকি? ভুলো ভূত? ভুলো ভূতে মানুষ মারছে? কি সব আজগুবি কথা! এ নিশ্চয়ই কোনো বদমাইশ মানুষের কর্ম। শ্যামল বিশ্বাস করতে চায় না যে এইসব কাজ কোনো ভূতেরই কাজ। গ্রামের মানুষ তখনও আশপাশ থেকে ভুলো ভূত বলে আলোচনা করছে। শ্যামল শহরে মানুষ হয়েছে, তাই গ্রামের অন্ধকার যে কতটা তার কাছে সেটা অজানা। গ্রামের মানুষের এসব কথাবার্তা তার কাছে আজগুবি বলে মনে হচ্ছিল। এইভাবেই নানান আলোচনা আর কথাবার্তার মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল। আর সন্ধে হতেই শ্যামল যোগ দিল গ্রামের সেই বটতলার আড্ডাতে।
বিশু খুড়ো, সেই রিক্সাওয়ালা আর গ্রামের আরো অনেকেই বসে আড্ডা দিচ্ছিল সেইখানে। শ্যামল হেঁটে হেঁটে সেদিকে এগিয়ে গেল। রিক্সাওয়ালা বলল, আসুন মাস্টার, কেমন আছেন বলুন। ভালোই আছি। সন্ধ্যার পর থেকে তেমন কোনো কাজ নেই, তাই একটু আড্ডা মারতে চলে এলাম। তা ভালোই করেছ, এসো এসো বসো। তারপর সবাই একটু নড়ে চড়ে বসল, আর মাচার এক কোণে আমার জন্য একটু জায়গা করে দিল। আমিও গিয়ে জায়গা করে বসে পড়লাম সেই মাচার এক পাশে। দেখলাম বিশু খুড়ো আর রিক্সাওয়ালা তখনও বিড়ির শেষ অংশটুকু আঙুলে ধরে টানছে। আমি সবার মুখ চাওয়াচাওয়ি করছি। কাল রাত থেকে আজ পর্যন্ত যা কিছু দেখেছি কিংবা শুনেছি সবই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। কি ঘটে চলেছে এই গ্রামে কিছুই যেন বিশ্বাস হচ্ছে না। তাই সবকিছু একটু ভালো করে জানার দরকার আছে। তাই বেশি কিছু না ভেবে আমি কথাটা পারলাম। বলছিলাম, আজকে যা ঘটল, ওই ভুলো ভূতের ব্যাপারটা সত্যি কি কিছু আছে, নাকি পুরোটাই মন গড়া কাহিনী? কথাটা শুনে আচমকাই বিশু খুড়ো থেমে গেলেন। তারপর বললেন, কি কথা বলছো শ্যামল? মন গড়া কাহিনী? চোখের সামনে একটা সুস্থ স্বাভাবিক ছেলে চিৎকার করতে করতে ছুটে যাচ্ছে, আর সকালবেলা তার লাশ পাওয়া যাচ্ছে। একটা মন গড়া কাহিনী এটা হতে পারে না? মানে এটাও তো হতে পারে যে কোনো কারণে লোকটার মাথা খারাপ হয়েছিল, তাই ছুটে পালাচ্ছিল আর কিছুভাবে মারা গেছে। না শ্যামল, তুমি যা ভাবছো তা নয়। যদি তাই হয় তাহলে শিশিরের ঘাড়ে ওই রকম দাঁতের দাগ এলো কোথা থেকে? আর শুধু শিশিরই নয়, ও ছাড়াও যে কজন মারা গেছে সবারই ঘাড়ের কাছে দাঁতের দাগ দেখতে পাওয়া গেছে। তাহলে সবই কি আমাদের চোখের ভুল না মনের ভুল? বিশু খুড়োর এই কথাটা শুনে কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল সবকিছু বিজ্ঞান আর যুক্তি দিয়ে সমাধান করা যায় না। গ্রাম্য পরিবেশে এখনো কিছু অন্ধকার আছে, যা বিশ্বাসযোগ্য না হলেও বিশ্বাস করতে বাধ্য করে। বিশু খুড়ো বলল, শোনো শ্যামল, প্রথম আমরাও তোমার মতন বিশ্বাস করতে চাইনি যে ভুলো ভূত বলে কিছু হয়। তারপর প্রায় মানুষের লাশ দেখতে পাওয়া যেতে লাগলো। তারপর থেকেই বিশ্বাস হলো না সত্যি কিছু একটা আছে, যেটা মানুষকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায় আর তাদের রক্ত খায়। তাহলে এর কি কোনো সমাধান নেই? তা আমাদের জানা নেই। শুধু এটুকু জানি, আগুন দেখলে সেই ভুলো ভূত পালিয়ে যায়। তাই যত দূর পারি গ্রামের চারিদিকে আগুন জ্বালিয়ে রাখি। সবাইকে বারবার করে বলা আছে, রাতের বেলা হ্যারিকেন কিংবা লণ্ঠন ছাড়া যত যাই হয়ে যাক না কেন, কেউ যেন বাইরে বের না হয়, তুমিও না। নানান গল্প গুজবে কেটে গেল সন্ধেবেলা। ঘড়িতে দেখলাম তখন 8টা বাজে। তাই আর রাত না করে বাড়ি ফিরে এলাম। খাওয়া দাওয়া করে শুয়ে আছি, কিছুতেই ঘুম আসছিল না। গ্রামে পা রাখতে না রাখতেই কত কিছু ঘটনা কানে এলো। সবকিছু যেন মাথায় ঘুরপাক খাচ্ছে। নানান কথাবার্তা চিন্তা করতে করতে কখন যেন দু চোখ লেগে গেল। রাতে আবার কে এলো? কে কে দরজায় ধাক্কা মারে? আরে আমি গো শ্যামল, খুড়ো। তাড়াতাড়ি একটু দরজাটা খোলো, বিপদ হয়েছে। ঘড়িতে তখন রাত প্রায় 1টা। কি হয়েছে কাকা? এত রাতে আপনি আমার কাছে এলেন? বিপদ হয়েছে শ্যামল, বিপদ হয়েছে। ওদিকে আমার ছেলেটা কেমন করছে, মনে হয় আর বাঁচবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। দাঁড়াও কাকা, হ্যারিকেনটা নিয়ে আসি। না না শ্যামল, এখন আর অত সময় নেই, তাড়াতাড়ি চলো, না হয় আমার ছেলেটা মরে যাবে। এত রাতে বিশু খুড়ো এসে জানালেন তার ছেলের নাকি প্রচন্ড শরীর খারাপ। হ্যারিকেন নেবার আর কোনো সময় হলো না।
আর কিছু না ভেবে দরজায় তালা মেরে আমি বিশুখুড়োর সঙ্গে রওনা দিলাম। চাঁদের আলোয় রাস্তাঘাট আবছা দেখা যাচ্ছে, চারিদিকে কুয়াশায় ঘেরা রাস্তাঘাট, দূরের কিছু ভালো করে দেখা যাচ্ছে না। আমি শুধু খুড়োর পিছু পিছু হাঁটতে লাগলাম। বলছি কাকা, ডাক্তারকে খবর দিয়েছো? খবর দিয়েছি, হয়তো এক্ষুনি চলে আসবে। তুমি তাড়াতাড়ি এসো আমার সঙ্গে। বিশুখুড়োর বাড়ি আমার ঠিক জানা নেই, তাই যেদিকে নিয়ে যাচ্ছে আমি সেদিকেই চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে। হঠাৎ মনে হলো রাস্তাটা যেন সংকীর্ণ হয়ে যাচ্ছে, চারিদিকের জঙ্গল যেন বেড়ে উঠেছে। হঠাৎ মনে হলো বিশুখুড়ো বটতলার মাচায় বারবার বলেছিলেন, হ্যারিকেন কিংবা লণ্ঠন ছাড়া কেউ যেন বাইরে বের না হয়। কে আপনি? কে আপনি? সত্যি করে বলুন, কে আপনি? আমার কথা শুনে হঠাৎ লোকটি দাঁড়িয়ে পড়ল। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু গর্জন করতে লাগলো। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, কে আপনি? আমার প্রশ্নের উত্তরে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আস্তে আস্তে সেই লোকটি তার আসল রূপে ফিরে আসছে। কি বিভৎস তার রূপ! চুলগুলো সাদা এলোমেলো, তার শরীর যেন কঙ্কালের মতন, হাড়গুলো যেন উপর থেকে গোনা যাচ্ছে, আর হিংস্র দাঁত বের করে এগিয়ে আসছে আমার দিকে। চোখগুলো জল জল করছে তার। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে লাগলাম। পালিয়ে যাবার শক্তিটুকু যেন আমি হারিয়ে ফেলেছি। আমার মুখ দিয়ে গুলি ফুটছে না, আর সেই শয়তান তার ক্ষুধার্ত চোখে হাঁ করে এগিয়ে আসছে আমার দিকে। আমি ভাবলাম, আজকেই আমার শেষ দিন। ঠিক এমন সময় দেখলাম দূরে একজন সাইকেল নিয়ে এদিকে আসছে। সাইকেলে থাকা হ্যারিকেনটাও দাউ দাউ করে জ্বলছে। সেই আগুনের আলো এদিকে ভেসে আসতেই আমি দেখলাম সেই ভয়ঙ্কর শয়তান 4 হাত পায়ে দৌড়ে চলে গেল, আর নিমেষের মধ্যে জঙ্গলের ভেতরে কোথায় অদৃশ্য হয়ে গেল। এই যে মাস্টার, এত রাতে এখানে কি করছেন? সেই লোকটির কথায় আমার হুঁশ ফেরে। তাকে সমস্ত ঘটনাটা আমি খুলে বললাম, আর সব কথা শোনার পর সে বলল, ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। আজ পর্যন্ত যে ওই ভূতের খপ্পরে পড়েছে সে বেঁচে ফেরেনি। আপনি একমাত্র মানুষ যে নিজের প্রাণ নিয়ে বাড়ি ফিরছেন। আর দেরি করবেন না, চলে আসুন। তারপর সেই রাতে কোনো রকমে বেঁচে যাই, আর প্রাণ নিয়ে বাড়ি ফিরে আসতে পেরেছিলাম।